ইস, কথাটা কি ভারী, কথাটা এত ভারী কেন? মাহাতিরের মনে হলো এই কথাটার ভার সে সহ্য করতে পারছে না। সোফায় বসে পড়ল সে। অফিস থেকে ফিরে এইসব কেমন যেন কারেন্টের শক লাগার মতো লাগলো। মাহাতির ঢোক গিলল, গলাটা শুকিয়ে আসছে ভীষণ। বিভা সত্যিই প্রেগনেন্ট? বিভার পেটে সত্যিই তার একটা অংশ বেড়ে উঠছে? তার অংশ? মাহাতির বুকে এক চিকন ব্যথা অনুভব করলো, সাথে মনে হলো কেউ বুকে ভীষণ জোরে চাপ দিয়েছে। প্রতিবারের মতো সেই অস্থির মুহূর্তেও বিভা এসে স্থির করলো তাকে। শরবতের গ্লাস সামনের টি টেবিলে রাখলো। তাদের কেউ তখনও চোখ তুলে অপর মানুষটিকে দেখেনি। বিভা গ্লাস রেখে সোজা হাতে মাহাতির বসে থাকা অবস্থায় চোখ তুলে চাইল। মিলে গেল দুজোড়া দৃষ্টি। বিভা দেখলো সাদা রঙের শার্ট পরিহিত পুরুষের মুখে বিন্দু বিন্দু ঘাম। ঘামগুলো কি সুন্দর মানাচ্ছে তাকে। কপালের বিন্দুগুলো যেন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। শ্যাম মুখশ্রীতে থাকা আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে শান্ত গভীর দিঘির মতো দুটো চোখ। বিভা সেই চোখ পড়ার চেষ্টা করলো না, সাহসে কুলালো না ওর। দৃষ্টি ফিরিয়ে নিল, অথচ তবুও দুজনের শান্ত চোখ জোড়ার বিনিময় হয়ে গেল শত শত অনুভূতি। বারান্দায় থম ধরে বসে আছে মাহাতির। ঘরে যাওয়ার সাহস হয়নি, বিভার মুখোমুখি হওয়ার সাহস হচ্ছে না। সব মিলিয়ে কেমন যেন মিশ্র অনুভূতি হচ্ছে। সবচেয়ে বেশি দুঃখ লাগছে বিভার মুখে হাসি না দেখে। সে কি বিভার কাছে অপরাধী নয়? বিভা যদি বলে, হ্যাঁ আপনি অপরাধী, আপনি নিজের প্রয়োজনে আমাকে কাছে টেনেছেন, ভালোবেসে নয়। এই সন্তানও আপনার ভালোবাসার নয়, তখন কি হবে? চোখ বন্ধ করে ফেলল সে। নিজের উপর ভীষণ ঘৃণা হলো। একদম দুনিয়া যেন ভেঙে মাথার উপর পড়ে গেল। এত সুন্দর একটা সংবাদ, অথচ সে খুশি না হয়ে নিজেদের সম্পর্কের জটিলতা নিয়ে ভাবছে। নিজের করা প্রতিটা ভুল অন্যায় যেন শরীরে বিঁধে পড়ছে। এমন হওয়ার কথা ছিল বুঝি? সে বাবা হচ্ছে। ভাবতেই বুকের ভেতর তোলপাড় শুরু হলো। অস্থির অস্থির লাগলো। ঢোক গিলে নিজেকে শান্ত করার প্রচেষ্টা করেও বিশেষ লাভ হলো না। মাথা নিচু করে হাত দুই হাঁটুতে রাখলো। মাহাতির অবাক হয়ে লক্ষ্য করলো তার চোখের কোল বেয়ে নেমে গেল এক ফোঁটা সুখাশ্রু। সময় পার হলো অনেকক্ষণ। নিজেকে স্বাভাবিক করে কল হিস্ট্রিতে গিয়ে শ্রুতি নামক নাম্বারে ডায়াল করলো সে। হয়তো ওদের জানানো হয়নি, তাই মাহাতির ঠিক করলো সেই জানাবে। তার বাচ্চা, তার অধিকার ভাবতেই কোথাও একটা ভালো লাগা কাজ করলো। কিছুক্ষণ পর কল রিসিভ হতে মাহাতির অস্থির কণ্ঠে বলল, তুমি খালামণি হতে চলেছ শ্রুতি। ভাবলাম আমি সুন্দর সংবাদ পাওয়ার অধিকার সবার আগে তোমার, তাই জানালাম। পার্থিবকে জানিয়ে দিও। মাহাতির ঘরে ঢুকে দেখলো বিভা শুয়ে আছে চুপচাপ শান্তভাবে, যেন কিছুই হয়নি। আর 5টা দিনের মতো সব স্বাভাবিক। মাহাতির হামিমের ঘরে চলে গেল। হামিম ঘুমিয়ে আছে। আশাহত হলো মাহাতির। হামিমের সাথেও কথা বলতে পারবে না, বলবে কার সাথে? মাহাতির ক্লান্ত হয়ে খাটের পাশে বসতেই হামিম তার বড় বড় চোখ খুলে ফেলল। উৎফুল্ল হয়ে বলল, হ্যালো। মাহাতির হামিমের মুখভঙ্গি দেখে হেসে ফেলল। ঘুমোনি তুমি? নো, ঘুমাইনি। চেষ্টা করছিলাম, আসিনি, তাই চোখ বন্ধ করে ছিলাম। ওকে বোকা বানিয়েছি। বলে ইঁদুরের মতো দাঁত বের করে হাসতে লাগলো। মাহাতির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বাবা হচ্ছি হামিম, আর তুমি মামা। আমি তো অনেক খুশি, কিন্তু তোমার ফিলিংস কেমন? মামা কেমন করে হয় বলো বলো। কণ্ঠে দুষ্টমি। মাহাতির হাসলো, বুঝলো হামিম এখন দুষ্টমির মুডে আছে, বলল, তোমার আপুর পেট থেকে ছোট্ট একটা বাচ্চা বের হবে। সেই বাচ্চাটা তোমাকে মামা বলে ডাকবে, বুঝেছো? হামিমকে তেমন উৎফুল্ল দেখা গেল না। সে বিজ্ঞ কৌতূহলী কণ্ঠে বলল, জেরিতে যেমন ছোট ছোট মুরগির বাচ্চা নিতে বড় মুরগির পিছনে ঘুরে, তেমন তেমন করে কি আপুর বাচ্চাও আপুর পিছনে ঘুরে? হামিমের এমন কথায় মাহাতির হালকা ভড়কে গেল। কিসের মধ্যে কি আনলো ছেলেটা? তবুও বলল, হ্যাঁ, যখন হাঁটা শিখবে তখন ঘুরবে। হামিমকে এবার একটু খুশি হতে দেখা গেল। অবাকের সাথে খুশি মিশিয়ে গেল। আপুর পেট থেকে, তার মানে মুরগির বাচ্চা। ওয়াও! হামিমের দৃষ্টিভঙ্গি থেকে না হেসে পারল না মাহাতির। সাথে নিজের ভাবকে বজায় রাখতে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, মুরগির বাচ্চা বের হবে। আর সেই মুরগির বাচ্চাটা আমার। আমি দিয়েছি তোমার আপুর পেটে, তাই সব ক্রেডিট আমার। হামিমের খুশি এবার আকাশ ছুলো, বলল, আমার পেটেও একটা মুরগির বাচ্চা এনে দাও প্লিজ প্লিজ প্লিজ। হামিমের এমন কথায় হতবিহ্বল হয়ে পড়ল মাহাতির। বলে কি এই ছেলে?
মাহাতিরের মনে হলো তার এইখানে আসা ভুল হয়েছে। এর থেকে সে যদি ঘরে বসে বিভার রাগ ছাড়া শুনতো তাও ভালো ছিল। ভাগ্য ভালো ঘরে কেউ নেই, নয়তো বাণিজ্য তার কিছু অবশিষ্ট থাকতো না। মাহাতির সিদ্ধান্ত নিলে উঠে পড়বে, তা হতে পারল না। তার আগেই হামিমের অনুরোধ কানে এলো। মুরগি না, হাতির বাচ্চা দাও আমার পেটে। ছোট্ট হাতির বাচ্চা, এইটুকু অনেকগুলো দিবে কিন্তু। হাতের 2 আঙুল দিয়ে দেখালো হামিম। মাহাতির মাথা চুলকাতে লাগলো। নিজে থেকে এত বাড়াবাড়ি করে বলতে কে বলেছিল? এখন একে বুঝাবে কিভাবে? গলা খাকারি দিয়ে বলল, তোমাকে না ওই দিন হাতি এনে দিলাম। ওইটা কথা বলে না, নড়াচড়া করে না। নড়াচড়া করা হাতি লাগবে, এটা আমার পিছন পিছন ঘুরবে। মাহাতির করুণ দৃষ্টি মেলে চেয়ে রইল তার শালার দিকে। তার আশেপাশে সবাই তার উপর এমন নির্যাতন করে কেন? পার্থিব ঠোঁটে হালকা হাসি নিয়ে তাকিয়ে আছে শ্রুতির দিকে। সেই সন্ধ্যা থেকেই হাসছে মেয়েটা, এখনো কি সুন্দর হাসছে। ঠোঁটে হাসি রেখেই তাকিয়ে আছে নীলাম্বরের দিকে। শ্রুতি নিজের উপচে পড়া খুশি কণ্ঠে মেখে প্রশ্ন ছড়ল, আপনার কেমন লাগছে খবরটা শুনে? পার্থিব ঠোঁটে হাসি রেখেই কপাল চুলকালো। মুখভঙ্গির অর্থ আর কতবার এক প্রশ্ন জিজ্ঞেস করবে এই মেয়ে? আর কতবার বললে আপনি বিশ্বাস করবেন যে আমি খুশি? পার্থিবের ঠোঁটে প্রসার হাসি। শ্রুতির চোখ মুখ কুচকে ফেলল, বলল, এর মানে আপনি খুশি না? খুশি থাকলে আমি 100 বার প্রশ্ন করলেও আপনি কিছু বলতেন না। পার্থিব দমে গেল, কিছু বলল না। বলে মানেই 10 নম্বর বিপদ সংকেত। এরা বউ মানুষ, এদের কোনো ভুল হয় না, ভুল হতেই পারে না। পার্থিব আর নিজের বউকে রাগালো না, এগিয়ে গেল, শ্রুতিকে জড়িয়ে ধরল, নিজের থুতনি শ্রুতির কপালে ঠেকিয়ে বলল, কে বললো আমি খুশি না? আপার বাচ্চা হবে আর আমি খুশি হব না? আমি খুশি শ্রুতি, ভীষণ খুশি। হিমেল ভাই বাবুকে পেয়ে যেমন আমি খুশি, একই রকম বিভা আপার বাবু সংবাদ শুনে আমি একইভাবে খুশি। ঠিক করেছি, আপার বাচ্চাকে ছোট আব্বু বলা শেখাবো, কেমন হবে? পার্থিবের কথায় যেন শ্রুতির খুশি বাড়ল বহুগুণ। নিজেকে নিয়ন্ত্রণে না আনতে পেরে সামান্য জোরে বলে উঠল, দারুণ হবে, আমাকে ছোট আম্মু বলবে। শ্রুতির হাস্যোজ্জ্বল মুখের দিকে চেয়ে পার্থিব বলল, মাহাথির ভাইয়ের বাচ্চার সাথে আমার বাচ্চার বিয়ে দিব, এটা কেমন হবে? পার্থিবের ধারণা ছিল শ্রুতি হালকা হলেও লজ্জা পাবে, তবে শ্রুতি লজ্জা শব্দের ধারকাছ দিয়েও গেল না। দ্বিগুণ উৎসাহ নিয়ে বলে উঠল, এটা দারুণের উপর দারুণ হবে, তবে আপার কি বাচ্চা হবে সেটা তো আমি জানি না। আপার মেয়ে হবে, দেখেন। আচ্ছা, যেটাই হোক, আপার বাবু হওয়ার পরে আমরা বাবু নিব। আর আপার বাবু যদি মেয়ে হয় আমাদেরটা ছেলে হবে, আর তাদেরটা যদি ছেলে হয় আমাদেরটা মেয়ে হবে। ওকে? শ্রুতি এমনভাবে কথা বলল যেন ওরা যা বলছে ঠিক তেমনভাবেই সব হবে। এমন কথায় পার্থিবের ভীষণ মায়া হলো এই মেয়েটার প্রতি। কি সরল কণ্ঠে কথা বলছে, যত দেখে ততই আটকে যায়। পার্থিব শ্রুতি 2 হাতে রাজলায় চুমু খেয়ে বলল, ওকে। পার্থিব শ্রুতির রাজলায় মুখ ডুবিয়ে আছে। শ্রুতি মুখ এগিয়ে নিয়ে পার্থিবের কপালে চুমু খেলো, ভীষণ যত্ন নিয়ে। মহান আল্লাহ তাআলা পৃথিবীকে কি সুন্দর করেই না সৃষ্টি করেছে। এই যে কি সুন্দর সৃষ্টিকর্তার নিয়মে পৃথিবীর পরিবর্তন ঘটছে। সকালবেলা যে আসমান জুড়ে লালাপ তীক্ষ্ণ রশ্মি বিরাজ করে, রাতের আধারেই সে আসমান জুড়ে থাকে লক্ষ কোটি নক্ষত্র। দেখা যায় উজ্জ্বল একটি উপগ্রহকে, যার পরিচিতি চাঁদ, চন্দ্র, বিধু, নিশাপতি, নিশাকর, রজনীকান্ত, ইন্দু, সুধাংশ সহ আরও কত নামে যে আছে কে জানে। নিশাকরের হলদেটে আলো বারান্দার দরজা গলিয়ে রুমে প্রবেশ করছে। সেদিকেই এক মনে তাকিয়ে আছে মাহাতির। ঘুম আসছে না। তখন অনেক কষ্টে হামিমকে থামিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছে। মাহাতিরের মনে হলো এখন তাকে যদি কেউ যত্ন নিয়ে ঘুম পাড়াতো তাহলে বোধহয় ঘুম চোখে ধরা দিত। কথাটা ভুল হলো, যে কেউ নেই, কেবল বিভা। বিভা তার মাথায় হাত বুলিয়ে দিলেই তার ঘুম হবে, কিন্তু বিভা কি তা করবে? মাহাতির পাশ ফিরল। বিভা অধিক হয়ে ঘুমিয়ে আছে। মাহাতির বিভার হাত টেনে ধীরে ধীরে সোজা করলো, দৃষ্টি নিল পেটের দিকে। স্বাভাবিকের তুলনায় হালকা ফুলে আছে পেট। মাহাতিরের কাছে বিভার ফোলা পেটটাও ভীষণ ভালো লাগলো। তবে সে আগে কেন লক্ষ্য করলো না? তাহলে তার বাচ্চার খবর সে আগে জানতে পারত, অন্যের মুখ থেকে জানতে হতো না। অন্যদের উপর ভীষণ হিংসা হচ্ছে, তার বাচ্চার খবর কিনা সে শোনে অন্যদের মুখ থেকে। বুড়ো কুচকে বিভার দিকে তাকালো। সব দোষের, অসভ্য মেয়ে একটা।
বিভার দিকে তাকিয়ে নিজের মন পরিবর্তন করলো মাহাতির। না, বিভা অসভ্য নয়, ওর সন্তানের মা। এবার মাহাতির বিভাকে আবারও বকার চেষ্টা করলো। মনে মনে ক্রুদ্ধ হয়ে বলল, মাহাতিরের সন্তানের মা একটা। মাহাতির আনমনে মলিন হেসে দিল। কি যে বলছে সে, এইসব পাগল টাগল হয়ে গেল নাকি? মাহাতির এগিয়ে গিয়ে বিভার পেটে মাথা রাখলো। একবার তাকিয়ে দেখে নিল বিভার মুখ। ঘুমোচ্ছে, ঘুমুক বা জেগে উঠুক, তার কি? সে তো এখানেই শোবে। মাহাতির বিভার পেটে চুমু খেলো। মিনমিন কণ্ঠে বলল, তুমি অন্তত বাবার উপর রাগ করো না। বিভা হাত মাহাতিরের চুলে রাখতে গিয়েও থেমে গেল। এমনিতেই ঘুম পাতলা তার উপর তখন মাহাতির যেভাবে টেনেছে, যে কারো ঘুম ভেঙে যাবে। বিভা চোখ বন্ধ করে রাখতে গিয়েও পারল না। পিট করে চেয়ে রইল সিলিং ফ্যানের দিকে। ঘুমের ভান ধরা এত কঠিন? বাবা গো! বিভা লক্ষ্য করল না, তার অবচেতনেই তার মুখে হাসি ফুটেছে। মাহাতির তার জীবনে খুব বেশি লজ্জাজনক পরিস্থিতিতে পড়েনি, তবে আজ তার লজ্জা লাগছে, ভীষণ রকমের লজ্জা। অস্বস্তিতে উসখুস করছে সে। চাপা স্বভাবের হওয়ায় আগে এইভাবে কোথাও আসা হয়নি, তাই স্বস্তি পাচ্ছে না। মনে হলো সে এখানে আগ বাড়িয়ে না এলেও পারত। আবার মনে হলো না, এসেছে ভালো করেছে। তার সন্তান হবে, এটা তো খুশির খবর। খুশির খবরের লজ্জা কিসের? সে তো এসেছে নিজের উৎফুল্লতা খুশিকে ভাগ করতে। আত্মীয় বাড়ি বলতে তো এইটাই। তবে বিভাকে বলেনি যে সে এসেছে। জানলে নিশ্চয়ই খুশি হবে মেয়েটা। পার্থিব, শ্রুতি ও মাহাতিরকে সকাল সকাল আশা করেনি। বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই। সামনে টেবিলে 7-8 কেজি মিষ্টি। তানহা, রোমা, আসাদ, নিয়াজ, হিমেল, হিয়া সবাই ভীষণ খুশি হয়েছে মাহাতিরের এমন আন্তরিকতায়। অভিনন্দন জানিয়েছে মাহাতিরকে। মাহাতির এসেছে অনেকক্ষণ হয়, এখন যাওয়ার সময়। সে উঠে দাঁড়ালো, বিনয়ী হয়ে বলল, এখন যেতে হবে আমার। সকাল সকাল সর্বপ্রথম আপনাদের বাড়িতেই এসেছি, এখন অফিসে যাব, নয়তো সমস্যায় পড়তে হবে। মাহাতিরের এমন কথায় কেউ তাকে আর বারণ করলো না। মাহাতির তার বাসায় সবাইকে যাওয়ার নিমন্ত্রণ জানালো। তানহা বেগম এগিয়ে এসে আদর কণ্ঠে বলল, আবার এসো বাবা। কেমন? বিভাকে নিয়ে এসো, ওকে সাবধানে থাকতে বলো, বেশি কাজ করতে দিও না। আল্লাহ তোমাদের সংসারে রহমত দিক। মাহাতির ভদ্রভাবে বিদায় নিল। যাওয়ার আগে পার্থিব শ্রুতির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তোমরা চলে এসো, বিভা খুশি হবে। পার্থিব হাসির সাথে মাথা নেড়ে সাও জানালো। শ্রুতি বলে বসল, আমরা তো আজই যাব। মাহাতির সুন্দর হেসে বলল, এসো, খুশি হব আমি। আজ অনেকদিন পর পার্থিব শ্রুতি এলো। পার্থিব শ্রুতি দুজনে এসেছে। শ্রুতি দৌড়ে উপরে উঠতে গেলে প্লাজোতে বেঁধে পড়ে যেতে নিল। পার্থিব তড়িঘড়ি করে হাতের কবজি ধরে শাসালো। আস্তে শ্রুতি। পার্থিব শ্রুতির হাত ছাড়ল না। গাড়ি থেকে কিছু ফল মিষ্টি সহ ব্যাগ এক হাতে বের করে অন্য হাতে শ্রুতির হাত ধরে বলল, চলুন। এত কিছু কেন এনেছো পার্থিব? কি দরকার ছিল? বিভার এমন কথাই পার্থিব বলল, অবশ্যই দরকার ছিল আপা। আফটার অল ছোট আব্বু হচ্ছি, মিষ্টি খাওয়াবো না? তবে আপনি এখনো আমাকে কংগ্রেস জানাননি। আপনি কি আমার ছোট আব্বু হওয়ার সংবাদে খুশি নন? পার্থিবের এমন কথাই সবাই সুন্দর করে হেসে ফেলল। মাহাতিরও আছে বাসায়। আজ সে অফিস থেকে দ্রুতই ছুটি নিয়ে চলে এসেছে। পার্থিব বলল, আপনারা এখানে থাকুন, আমি ঘর থেকে হামিমকে নিয়ে আসি। বেচারা একা কি যে করছে। পার্থিব ঘরে ঢুকে দেখলো হামিম বিছানায় বসে আছে। চারপাশে হাতি, ঘোড়া, মাছ সব ছড়ানো। পার্থিব সামনে এগিয়ে বলল, দিনকাল কেমন চলছে হামিম শিকদার? হামিম চোখ তুলে তাকালো, শান্ত কণ্ঠে বলল, তুমি এতদিন কই ছিলে? ছিলাম কোথাও। বুকে এখনো ব্যথা করে? খারাপ লাগে? পায়ের অবস্থা কি? না, ব্যথা করে না কোথাও, আমি একদম ভালো আছি। গুড, চলেন বাইরে যাই। হামিম 2 হাত বাড়িয়ে দিল। পার্থিব বুঝে হাসি মুখে কোলে টেনে নিল তার 8 বছরের একমাত্র শালাকে। শরীরের দিক থেকে মাঝারি গড়নের হামিম কোলে উঠে এক হাতে গলা আগলে ধরলো নিজের ছোট দুলো ভাইয়ের। পার্থিব হামিমকে এনে বসালো সোফায়। হামিমের পাশে মাহাতির। পার্থিবও বসলো পাশে সিঙ্গেল সোফায়। শ্রুতি তার আপার দিকে তাকালো, এক হাতে জড়িয়ে ধরে আছে। বিভাকে বলল, আমি যে কত খুশি তোকে বোঝাতে পারবো না আপা। আজ আম্মুর কথা ভীষণ মনে পড়ছে। মনে হচ্ছে আম্মু থাকলে কত খুশি হতো, তোকে কত আদর করে দিত, দাদিও দেখতে কত খুশি হতো, কিন্তু কেউ নেই। বিভার হাসি মুখ মলিন হলো।
দীর্ঘশ্বাস ছাড়লো। মন খারাপ তো তারও হচ্ছে, তবে সেও যদি এমন মন খারাপ করে তাহলে শ্রুতির আরো মন খারাপ হবে। শ্রুতির মাথায় হাত বুলিয়ে দিল বিভা। ভীষণ যত্ন অভিজ্ঞ কণ্ঠে বলল, আম্মু, দাদি থাকলে তো কত কিছুই হতো শ্রুতি, কিন্তু নেই। কি করার? আমরা যারা আছি তাদের নিয়েই চলতে হবে, যারা নেই তাদের কথা ভেবে জীবন থামিয়ে দিলে চলবে? তুই আছিস, হামিম আছে, বাকি সবাই আছে, এভাবে মন খারাপ করে না। শ্রুতি তার আপার কথা মেনে নিয়ে বিভার কাঁধে মাথা ঠেকিয়ে রাখলো। সবাই নিজেদের মতো গল্প করতে লাগলো। শ্রুতি হঠাৎ করে বলল, আপা, নাম ঠিক করেছিস? তুই ছেলে হলে খুশি হবি নাকি মেয়ে হলে? মাহাতিরও তাকালো বিভার দিকে। বিভা কিছু বলতে নিবে তার আগেই হামিম বাধা দিয়ে দিল। ছেলে মেয়ে কিন্তু হবে না, মুরগি হবে আপুর পেটে। কেউ কিছুই বুঝলো না। হামিম নিজের মতো খেলনা নাড়াতে নাড়াতে মাহাতিরের দিকে তাকালো, বলল, তুমি না বলেছিলে সকাল হলে আমার পেটে হাতি দিবে? কোথায় দাও? তোমার পেটে হাতি দিবে মানে? শ্রুতির প্রশ্নে মাহাতির উঠে পড়ল। সাথে সাথে দুহাত দিয়ে হামিমকে এক কোলে তুলে নিল। হালকা ভরকে যাওয়া কণ্ঠে বলল, কিছু না কিছু না, বলেছিলাম খেলনা কিনে দিব, তাই কাঁদছে। তোমরা থাকো, আমি আর হামিম বাইরে থেকে ঘুরে আসি। পার্থিব, যাবে তুমি? পার্থিব জড়বস্তুর মতো মাথা নাড়ালো, বলল, চলেন ভাইয়া, ঘুরে আসি। মাহাতির মাথা নেড়ে হামিমকে নিয়ে বেরিয়ে পড়ল। পিছু পিছু গেল পার্থিব। কেউই বুঝলো না ব্যাপারটা ঘোরার নয়, মাহাতির নিজের ইজ্জত বাঁচানোর চেষ্টা করছে মাত্র। পার্থিব শ্রুতি চলে গেছে অনেকক্ষণ হয়। এসেছিল দুপুরের দিকে, গেল রাত 9টার দিকে। যাওয়ার সময় হামিমকেও নিয়ে গেছে। বিভা নিজেই এখন অসুস্থ, সেখানে হামিমকে খাওয়ানো, গোসল করানো, ওষুধ দেওয়া, পায়ের ব্যায়াম করানো ওর উপর জুলুম হয়ে যাবে। তাছাড়া ছিল তো অনেকদিন, এখন না হয় শ্রুতি পার্থিবের কাছেই থাকুক। মাহাতির এসে বসলো বিভার পাশে। বিভার হাতে হাত রেখে ইতস্তত ভাবে গম্ভীর গলায় প্রশ্ন করলো, তুমি খুশি তো বিভা? বুঝতে পারছি না খুশি কিনা, হয়তো খুশি, হয়তো না। মাহাতির আশাহত হলো। বিভা চুলে হাত বুলিয়ে বলল, আমার রাগ বাচ্চার উপর দেখাচ্ছ? আপনার উপর কোনো রাগ নেই আমার। রাগ না থাকলে অভিমান আছে? কিছুই নেই মাহাতির। মাহাতির হাঁটু গেড়ে নিচে বসলো। বিভার দুহাত মুঠোয় নিয়ে বলল, প্লিজ এভাবে মুখ ফিরিয়ে নিও না। আই এম সরি, আমার করা সব কাজের জন্য ক্ষমা চাচ্ছি। প্লিজ ক্ষমা করে দাও। করলাম ক্ষমা, এবার উঠুন। না, তুমি করনি ক্ষমা বিভা, প্লিজ। আমি বুঝতে পেরেছি আমার অন্যায়টা। এভাবে নিজেকে দূরে রেখে শাস্তি দিও না। ভালো লাগছে না মাহাতির, আমি ঘুমাবো। মাহাতিরের রাগ হচ্ছে, জেদ চাপছে। অনেক কষ্টে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখছে। জানে না নিজেকে আদৌ ঠিক রাখতে পারবে কিনা। তবে সে দোষও কম করেনি। 8 মাসের প্রতিটা দিন একটা মানুষকে সে অবহেলা, অপমান করেছে। তার কোনো শাস্তি হবে না? তার শাস্তি তো পাবেই সে। মাহাতির হাত ছেড়ে উঠে পড়ল। বিভার গায়ে কাঁথা জড়িয়ে কপালে চুমু খেলো। বিভাকে অবাক করে দিয়ে ঠোঁটেও চুমু খেয়ে সরে এলো, বলল, আমি জানি তুমি খুশি বিভা, তোমার মুখ একটু হলেও পড়তে পারি আমি। তোমার মুখের উজ্জ্বলতা তোমার খুশির প্রমাণ। আমিও খুশি, অনেক খুশি। অথচ নিজের খুশিটা প্রকাশ করতে পারছি না, জানি না কীভাবে প্রকাশ করতে হয়। তোমাকে থ্যাংক ইউ এত সুন্দর অনুভূতির সাথে আমাকে পরিচয় করানোর জন্য। তোমাকে থ্যাংক ইউ আমার বুকের সূক্ষ্ম ব্যথার কারণ হওয়ার জন্য। পেরিয়ে গেছে 1.5 মাসের মতো। কিছুদিন পরে বিবাদ 6 মাস পড়বে। আগের তুলনায় স্বাস্থ্য ভারী হয়েছে, গালের মাংস বৃদ্ধি পেয়েছে। এক নতুন বিভাদ সৃষ্টি হয়েছে, যেখানে আছে নারীত্বের সৌন্দর্য, মাতৃত্বের সৌন্দর্য। মাহাতির বাবা হবে 3 শব্দের কথাটা হালকা মনে হলেও এর মাঝে লুকিয়ে আছে বহু দায়িত্ব, কর্তব্য, অধিকার, ভালোবাসা, শাসনের সংমিশ্রণ, যার প্রকাশ ঘটবে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে। তবে ভূমিষ্ঠ হওয়ার আগে কোনো দায়িত্ব নেই, ব্যাপারটা তেমনও নয়। তাই তো তার মধ্যে এসেছে বিশাল পরিবর্তন। সে এখন প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠেই সে নিজে ঘর বাড়ি ঝাড়ু দেয়, নিজে হাতে লাঠি জাতীয় বস্তু দিয়ে ঘর মোছা দিয়ে এরপর মায়ের হাতের রান্না করা খাবার খেয়ে অফিসে যায়। বিভার 5 মাস সম্পূর্ণ হওয়ার পর থেকেই তাকে রান্নাঘরে ঢুকতে দেয় না মাহাতির। হাসিনাও নিজের ছেলের কথায় মান্য করে বিভার থেকে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে। মাহাতির ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছে, ব্যাপারটা প্রথম তার কাছে লজ্জা না লাগলেও অস্বস্তি লাগতো। কারণ মা কিংবা বিভা দেখে ফেলে যদি লজ্জা দেয় তখন কি হবে। তাই সে সকাল 5টা অ্যালার্ম দিয়ে সকাল সকাল উঠে পড়তো, যাতে কারো চোখে তার কাজ না পড়ে। তবে এত সকালে ওঠা সম্ভব হয়ে ওঠে না, তাই তো একটু পরে উঠে নিজের কাজ সম্পূর্ণ করে সে। কাজটা সে করে ভীষণ ভালোবেসে। বিভা ঘর ঝাড়ু মোছা দিতে গেলে উপর হয়ে দিতে হবে, কোমরে চাপ পড়বে, কষ্ট হবে, কি দরকার?
এর থেকে সেই না হয় একটু কষ্ট করুক। তাছাড়া মধ্যবিত্ত পরিবার তার, শুধু শুধু এই কাজের জন্য কাজের বুয়া রাখলে 2000 টাকা দিতে হবে। 2000 টাকা কি কম? আম্মা যে করবে তাতেও মন সায় দেয় না। সব মিলিয়ে দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিয়েছে সে। এছাড়া বিভার দেখভাল করা তো আছেই। মাহাতির অফিসে বসে ভাবলো আর 1 মাস পরে সে ছুটির আবেদন করবে। তখন বিভার 7.5 অথবা 8 মাস হবে। তখন মাহাতিরকে বিভার বেশি প্রয়োজন পড়বে। মাহাতির আনাসের টেবিলের দিকে তাকালো। আনাস বেশ দীর্ঘ একটা ছুটি কাটাচ্ছে। অবশ্য ঘুষ দিয়ে হলেও সেও দীর্ঘ ছুটি কাটাতে পারবে। আনাসের মেয়ে হয়েছে জানা গেছে। মাহাতিরও তার সংবাদ জানালে আনাস অনেক খুশি হয়, অভিনন্দন জানায়। আরও জানিয়েছে আনাসের বউ সুস্থ হলে একবার বাসায় এসে দেখা করে যাবে। মাহাতির বিভাকে কল করলো। হ্যালো। খেয়েছো তুমি? হ্যাঁ, খেলাম মাত্র। আমিও খেয়ে নিয়েছি। সাবধানে থেকো কেমন? কিছু লাগলে আম্মাকে বলো। পাকনামি করার দরকার নেই। আর ভুলেও কিন্তু আমার রাগ বাচ্চার উপর দেখাবে না। ওর সাথে সবসময় হাসি খুশি থাকবে, নয়তো ভয় পাবে ও। বিভা বুড়ুকুচকে মাহাতিরের কথা শুনলো। মাহাতির প্রায় এখন এমন উল্টোপাল্টা কথা বলে যার কোনো ভিত্তি বিভা খুঁজে পায় না। অথচ মাহাতির এমন কণ্ঠে বলে মনে হয় যেন বাচ্চা বিভার পেটে নয়, পেট থেকে বেরিয়ে এসেছে কোলে। আচ্ছা। হ্যাঁ, কিছু খেতে ইচ্ছে করে? আসার সময় নিয়ে আসবো? না। সাবধানে থেকো। বিভা ইতস্তত করে বলল। আমার জামা কাপড়। শেষ করতে পারল না কথাটা, তার আগেই মাহাতির বলল। আমি ধুয়েছি, কোনো সমস্যা? মাহাতিরের এমন গম্ভীর শান্ত কথার পিছে কিছু বলতে পারল না বিভা, উত্তর দিল। না। গুড, ঘুমো। আমি আসলে ব্যায়াম করবে। এখন রাখি ফোন, কাজ আছে অনেক। বিভা তাকিয়ে রইল ফোনের দিকে। অদ্ভুত লোক, নিজে থেকেই ফোন দিবে, ফোন দিয়ে জ্ঞান ছাড়বে, এরপর কাজ দেখিয়ে রেখে দিবে। কোনো মানে হয় এসবের? বিভা নিজের পেটের দিকে তাকিয়ে বলল। তোমার আব্বুকে বলো ভালো হতে, বুঝেছো? নয়তো এই খারাপ লোকের সংসার আমি করব না। অজানার আগে শরীর রিরি করে উঠল বিভার। গভীর রাত, থেকে থেকে কুকুরের কর্কশ কণ্ঠের ডাক শোনা যাচ্ছে। বিভার ঘুম হঠাৎ করেই ভেঙে গেল। শরীরে যন্ত্রণা অনুভব করে উঠে বসলো নিচ থেকে। পিঠে ব্যথা হচ্ছে, পিঠের যন্ত্রণা ক্রমশ নিচের দিকে যাচ্ছে। শরীর অবশ্যই আসছে। বিভা জানে 6 মাসে এমন হয়, স্বাভাবিক, তবুও যেন সহ্য হয় না। মুখ থেকে ব্যথার অস্পষ্ট আওয়াজ বের হতে লাগলো। মাহাতির শুয়েছিল বিভার দিকে ঘুরে, বিভার পেটে হাত রেখে। ঘুমের মধ্যে মাহাতিরের কেমন যেন লাগলো। হাত দিয়ে বিভাকে পেল না, কানে গেল অস্পষ্ট আওয়াজ। চোখ খুলে বিভাকে এইভাবে বসে থাকতে দেখে ঘুম চোখ থেকে একদম সরে গেল। উঠে বসলো মাহাতির। বিভার চোখের পানি তার চিন্তা বাড়িয়ে দিল। উদ্বিগ্ন উতলা কণ্ঠে বলল। কি হয়েছে বিভা? কোথায় যন্ত্রণা হচ্ছে? বিভা মাহাতিরকে বলতে চাইল না। হাত ছাড়িয়ে নিতে চাইলে মাহাতির আবারও প্রশ্ন করলো। বিভা উত্তর না দিয়ে কুঁকড়ে গেল। মাহাতির এবার নিজের রাগ সামলাতে না পারলো, চেষ্টাও করলো না, ধমক দিল। রাগ তুলো না বিভা, আমাকে বলো কোথায় কষ্ট হচ্ছে, না বললে বুঝবো কিভাবে? ধমক খেয়ে ভীষণ মন খারাপ হলো বিভার। হঠাৎ করে মিনমিন কণ্ঠে বলল। পিঠে। মাহাতির তাড়াতাড়ি বিভার পিঠে মালিশ করতে লাগলো। হাত দিয়ে মালিশ করে দিতে থাকলো, এতে যদি যন্ত্রণা কমে। মিনিট 15 পরে বিভার কান্না থামলো। মাহাতির তবুও চিন্তামুক্ত হতে পারল না। গুগলে সার্চ করলো এমন ব্যথায় করণীয় কি। সমাধান পেয়ে সেই মোতাবেক বিভার পায়ের নিচে বালিশ রেখে দিল। বিভাকে শুতে বললে বিভা শুলো না, কাতর কণ্ঠে বলল। শুলে বেশি ব্যথা করবে। মাহাতির আর জোর করলো না। নিজে বিভার পেছনে গিয়ে বিভাকে টেনে নিল বুকে। অর্ধ শোয়া হয়ে রইল বিভাকে নিয়ে। বিভাকে প্রশ্ন করলো। এভাবে কষ্ট হচ্ছে? বিভা নাবোধক উত্তর দিল। ভীষণ আরামে সে পড়ে রইল স্বামীর বুকে। মাহাতির বিভাকে এক হাতে জড়িয়ে চোখ বন্ধ করে ফেলল। এভাবেই পার হয়ে গেল বাকি রাত। মাঝে মধ্যে নিজেদের কিছু কাজে নিজের কাছেই নিজেকে বড্ড বোকা মনে হয়। মনে হয় যে এই বোকামোটা আমি করলাম কিভাবে। এটা তো খুব সাধারণ একটা বিষয়, আমি আগেই কেন বুঝতে পারলাম না। বিভার ভাবনাতেও নিজের প্রতি অনুভূতিটা কিছুটা এরকমই। অলস সময়ে সে নিজেকে নিয়ে ভাবনায় মত্ত ছিল। তখন হঠাৎ করেই মনে হলো প্রেগনেন্সির ব্যাপারে তার এমন খামখেয়ালি করা উচিত হয়নি। 4 মাস পেরিয়ে গেছে, অথচ সে জানলই না যে সে প্রেগনেন্ট। সাধারণ লক্ষণ থেকেও তো বোঝা যায়। মেয়েদের শরীরে অতি সাধারণ কিছু ব্যাপার ঘটে থাকে প্রতি মাসে। বিভা সেখান থেকেও বুঝতে পারল না। এরকম কেন না বুঝতে পারার চক্করে পড়ে যদি বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যেত। নিজের অবচেতনে বুকটা ধক করে উঠল। হাতটা পেটে রেখে ভাবল,
সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন, তাই তো বিভা সময় থাকতে জেনে গিয়েছে, বাচ্চাটার খেয়াল রাখতে পারছে। বিভা সামনে তাকিয়ে দেখলো মাহাতির ছোট কাঠের টেবিলের উপর প্লেট রেখে নিজে চেয়ারে বসে ভীষণ মনোযোগের সাথে আপেল ছুলছে, যেন এর থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। কপালের ভাঁজে কি লোকটাকে বেশি সুন্দর লাগছে? বিভা নিজের লাগাম টানলো। কিছুক্ষণ বাদে মাহাতির উঠে এলো প্লেট নিয়ে, বিভার সামনে রেখে বলল, আপাতত এটা খেয়ে নাও নাস্তা হিসেবে, কিছুক্ষণ পর আবার অন্য কিছু কেটে দিব। বিভা আচানক প্রশ্ন করে বসলো, এত কষ্ট কেন করছেন? মাহাতির বিভার চোখে চোখ রেখে উত্তর দিল, কোথায় কষ্ট করেছি? এই যে অফিস থেকে এসে রেস্ট নেওয়া বাদ দিয়ে গোসল সেরেই ফল কাটতে বসেছেন, এটা কষ্ট না? আগে তো অফিস থেকে ফিরে টুকটাক খাবার খেয়ে রেস্ট করতেন, এমন পরিবর্তনের কারণ কি? এত পরিবর্তন কেন হলেন? পরিবর্তন তো তুমিও হয়েছো বিভা, আমি কিছু বলেছি সেই নিয়ে? আমি তোমার পরিবর্তনকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, তুমি কেন করছো না? বিভা দমল না, ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করলো, কি জন্য পরিবর্তন হলো মাহাতির? আমি তো সুন্দর হয়ে যায়নি, এমনও নয় রূপ লাবণ্য বেড়ে গিয়েছে, উল্টো আগে কালো ছিলাম এখন মোটা হয়ে গেছে, গাল ফুলে গেছে, চুল পড়ছে, আরো জঘন্য হয়ে যাচ্ছে। কালো আমিকেই আপনি মানাতে পারতেন না, তাহলে এই আমিকে মানার চেষ্টা কেন করছেন? মাহাতির নিশ্চুপ হয়ে চেয়ে রইল বিভার দিকে। এই প্রশ্নের উত্তর সে কি দিবে? সে এত জঘন্য রকমের কাজ করেছে কিভাবে? বিভা বুঝি সারা জীবনে ওর করা নোংরা কাজগুলো নিয়ে ওকে ঠেস দিবে? কেন দিবা? বিভা কি বোঝে না এ তো নিজের কাছে নিজে কতটা ছোট হয়ে যায়? কষ্ট দেওয়ার কি আর কোনো উপায় ছিল না? মাহাতির কেন গায়ের রং নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা উপায়টাই বেছে নিয়েছিল? মাহাতিরের মনে হলো সে যদি অতীতে গিয়ে নিজের করা ঘৃণ্য কাজ মুছে দিয়ে আসতে পারত তবে বেশ হতো, সাথে বিভার মাথায় ঘোরা মুহূর্তগুলো মুছে দিত, একদম অস্তিত্ব বিলীন যাকে বলে। মাহাতিরের মনে হলো পেন্সিল ভীষণ ভাগ্যবান একটি বস্তু, কারণ তার ভুল মোছার জন্য রাবার আছে, অথচ মানুষের ভুল মোছার জন্য এই এত বড় পৃথিবীতে কিছুই নেই। মাহাতির বিভার পাশে বসলো, হাত উঠিয়ে বিভার পেরিয়ে পড়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, এখন আমি হাজার কিছু বললেও আমার বলে দেওয়া কথা ফিরিয়ে নিতে পারবো না, আর না ফিরিয়ে নিতে পারবো তোমার পাওয়া কষ্টগুলো। তবু এতটুকু বলতে পারি, তুমি যেমন তেমনভাবেই তোমাকে ভালোবাসি বিভা। এই মোটা হয়ে যাওয়া চুল পড়া তোমাকে আরও সুন্দর করে দিচ্ছে, তোমাকে জঘন্য নয়, তোমার মধ্যে আমার সন্তানের মা ভাব নিয়ে আসছে। বুক উঁচু করে বড় এক শ্বাস ছাড়লো, মাহাতির সাথে বলল, অনুভূতি খুব অদ্ভুত একটা ব্যাপার বিভা। আগে অনুভূতি ছিল না, তাই তুমি রূপ লাবণ্যে পরিপূর্ণ থাকলেও হয়তো তোমাকে মানতে পারতাম না, অন্য দোষ খুঁজে নিতাম। এখন অনুভূতি আছে, তাই এখন তুমি যেমনই হও না কেন, তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর নারী, আমার বউ, আমার মাহাতিমের আম্মু। বিভা এতক্ষণ যাবৎ মাহাতিরের হাতের দিকে তাকিয়েছিল। মাহাতিরের এমন কথায় চোখ তুলে মাহাতিরের চোখের মনিতে নিজের দৃষ্টি রাখলো। বিমূঢ় হয়ে চেয়ে রইল কিছুক্ষণ, মাথাটা ঘুরিয়ে উঠল, কেমন যেন গভীর চোখ মানুষটার। দৃষ্টিতে তাকালে মনে হয় সে হারিয়ে যাচ্ছে কোথাও। বিভা মাথা নিচু করে ফেলল। মাহাতির বিছানা থেকে প্লেট তুলে বিভার হাতে দিয়ে বলল, খেয়ে নাও, নয়তো জোর করে খাওয়াবো। বিভা আপেলের দিকে তাকিয়ে অনিচ্ছাকৃতভাবে নিজের মুখ লটকে ফেলল। আপেলের চামড়ার সাথে মাংস অর্ধেক ফেলে দিয়েছে এই লোক। বিভা বলল, আপনাকে আপেল ছুলতে কে বলেছিল? এমনিতেই খেতাম আমি, আপেলের চামড়ার সাথে আপেলের মাংস ফেলে দিয়েছেন। মাহাতির আশ্চর্য হলো, বলল, তুমি তো বললে আপেলের চামড়ার কারণে তোমার আপেল খেতে ভালো লাগে না, তাই তো আমি 25 মিনিট লাগিয়ে ছুললাম 2টা আপেল। আমি বলেছি তাই আপনাকে ছুতে হবে? মাহাতির হতবাক হয়ে চেয়ে রইল, বলার মতো কিছু পেল না। মেয়েলি এমন সমস্যার সাথে সে পরিচিত নয়। ইদানিং মেয়েটা প্রায় সবসময় রণচণ্ডী রূপ ধারণ করে থাকে। মাহাতির যে কাজ সচরাচর করে না তাই করল, বলল, সরি। সরি বলার মতো কি হলো এখানে? শুধু শুধু সরি কেন বলছেন আপনি? আমি বলেছি সরি বলতে? সরি শব্দটা এতটাই সস্তা লাগে? মাহাতির এবার পলক ঝাপটে পরিস্থিতি বুঝতে চেষ্টা করলো, হয়তো বুঝলো না। বিভাকে বলল, ছুলে ভুল হয়েছে। আচ্ছা সরি, মানে সরি না। আরে শুনো, রাগ করো না তুমি, আমি ড্রয়িং রুম থেকে ল্যাপটপ আনতে যাচ্ছি, তুমি শান্তিতে খাও, আমি তোমাকে ডিস্টার্ব করবো না, একটু কাজ সেরে আসছি। মাহাতির উঠে পড়ল, দরজার সামনে গিয়ে বলল, আমি ল্যাপটপটা নিয়ে ঘরে ফিরবো, তাই বেশি খুশি হওয়ার দরকার নেই, এসে যাতে দেখি খাওয়া স্টার্ট করেছো। মাহাতির চলে গেল। বিভা ভুরু কুচকে মুখ লটকে আপেল মুখে পড়ল। ইদানিং ঝগড়া করার জন্য, কামড় দেওয়ার জন্য উসখুস করে সে, দাঁত বিড়ি করে, নিজের উপর নিজেরই বিরক্তি চলে আসে। বিভা আপেল খেতে থাকলো।
হঠাৎ করে মাথায় কিছুক্ষণ আগের মুহূর্ত ঘুরতেই মন খারাপ, বিরক্তি উড়ে গিয়ে সুন্দর অনুভূতিরা ভেসে উঠল। পানিতে থাকা স্বচ্ছ রঙের হাঁসের মতো ডানা ঝাপটাতে লাগলো তার খুশিরা। তবে খুশি প্রকাশ করা যাবে না, মাহাতির যখন তখন চলে আসতে পারে। বিভা হাঁটু উঁচু করে তাতে মুখ গুছল। মুখ গুছতেই ঠোঁট জুড়ে হাসি খেলে গেল, নিজ মনে উচ্চারণ করলো, মাহাতি, আমার বাচ্চা। বিবার হাসি আরো প্রসারিত হলো, চারপাশটা রঙিন হয়ে উঠল মুহূর্তের মধ্যে। তবে হঠাৎ করে অন্য চিন্তা চলে এলো মস্তিষ্কে। ভ্রুতে ভাঁজ ফেলে ভাবলো, মাহাতির ছেলের নামই কেন ভেবেছে? মেয়েও তো হতে পারে, মেয়ের নাম ভাবেনি কেন? মেয়ে হলে কি রাখবে? বিভা একটা অবুঝের মতো ভাবনা ভেবে ফেললো। সে ভাবলো, মেয়ে হলেও নাম রাখবে মাহতেম, ইউনিক নেম হবে। নামটা তার বেশ মনে ধরেছে। মেয়ের চিন্তায় আর আগালো না বিভা, আপাতত ছেলেকে নিয়েই ভাবলো সে। বিভার ছেলে মাহাতিম, বেশি ভালো শোনালো না। মাহাতিরের ছেলে মাহাতিম ভাবতেই বিভার বুক বেয়ে নেমে গেল সুখের ঢল। শ্রুতি রুমে এসে মুখ লটকে বলল,